হ্যালো বন্ধুরা, আজ আপনারা শুনছেন পিচ্চি মামাতো বোন যখন ফাজিল গার্লফ্রেন্ডের 4 নাম্বার পর্ব। মাইশার প্রশ্ন শুনে আমি বুকের ভেতর একটা বড়সড় ধাক্কা খেলাম। শুকনো একটা ঢোক গিলে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মুচকি হেসে বললাম, তুই এসব হুটহাট কেন জানতে চাস বলতো, আর এসব নিয়ে তোর এত কৌতূহলী বা কেন? মাইশা একদম ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে ভ্রু কুচকে কড়া গলায় বলল, অরিন আমাকে সবটা বলেছে রে, তুই শুধু শুধু পুলিশের ঝামেলায় জড়াতে গেলি কেন বলবি তো? অরিন তো ভাই অস্থির হয়ে আছে। আমি কিছুটা থতমত খেয়ে বললাম, মানে অরিন ঠিক কি বলেছে তোকে? মাইশা বলতে লাগলো, সব কিছু বলেছে, রাস্তায় ওর সাথে কি হয়েছিল আর কিভাবে সেই গুন্ডাদের হাত থেকে তুই ওকে বাঁচালি। অরিন আরও বলেছে যে সেখানে নাকি কোনো এক পুলিশ অফিসার তোর বন্ধু ছিল, তুই নাকি তাকে ডেকে সবটা ম্যানেজ করেছিস। আমি জানতে চাইছি তুই হুট করে কেন শুধু শুধু পুলিশের ঝামেলায় গেলি? যদি পরে অরিনকে কোনো সমস্যায় পড়তে হয় এসব নিয়েও? আমি মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, অরিন তাহলে পুলিশের আসল পরিচয়টা দেয়নি, শুধু বলেছে অফিসার আমার বন্ধু। আমি ওকে আশ্বস্ত করে বললাম, আরে ধুর, ওসব নিয়ে একদম চিন্তা করিস না, আমি থাকতে কোনো সমস্যা হবে না। কথা বলতে বলতে যখন নিচে নামতে যাব, ঠিক তখনই পেছন ফিরে দেখি নেহা ছাদ থেকে নেমে আসছে। ওর চোখ দুটো লাল হয়ে আছে, স্পষ্ট ভেজা জলকণা টলমল করছে চোখের পাতায়। মাইশা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে রইল। নেহা আমাদের দিকে না তাকিয়েই ধীর পায়ে পাশ কাটিয়ে নিচে নেমে যায়। আমি মাইশার হাত ধরলাম নিচে যাওয়ার জন্য। সে আবারও সেই তদন্তকারী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, নিলয়, তুই কি নেহার সাথে ছাদে ছিলি? আমি সহজভাবে বললাম, আমি আগে থেকেই সেখানে ছিলাম, পরেও আসছে। মাইশা বলল, ওর চোখে পানি কেন? তোদের মধ্যে কি কোনো কথা হয়েছে? আমি জানালাম, সেটা আমি কি করে বলবো রে মশা, কার চোখে পানি কেন আসে তার হিসেব কি আমি রাখি? মাইশা বলল, দেখ নিলয়, তুই কিন্তু অনেক কিছু লুকাচ্ছিস, তোর মুখে মিথ্যে কথা একদম মানায় না। সত্যি করে বলতো কি হয়েছে? আমি একটু মেজাজ দেখানোর ভান করে বললাম, কি শুরু করলি বলতো? আমি কি করে জানবো সে কাঁদছে নাকি চোখের পানি এমনি এমনি ঝরছে? আজব তো, এসব আজাইরা মার্কা প্যাচাল বাদ দে, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, নিচে চল। মাইশার হাত ধরে এক প্রকার টেনেই নিচে নেমে আসলাম। বাড়ির মুরব্বীদের খাওয়ানো ততক্ষণে শেষ। আমাদের বন্ধু মহলের উপর দায়িত্ব পড়েছে সবাইকে খাতিরদারি করার। এবার মহিলাদের খাবার খাওয়ার পালা। বিশাল একটা টেবিল ঘিরে সবাই সারিবদ্ধভাবে বসতে শুরু করল। আমি, মাইশা আর আরাফ 3 জনে মিলে সবাইকে খাবার বেড়ে দিতে শুরু করি। 4টে চেয়ার তখনও খালি ছিল। ঠিক সেই মুহূর্তে দেখলাম রাজ ভাইয়া নাদিয়া ভাবিকে নিয়ে এগিয়ে আসছে। সাথে নেহা আর নিধিতাও আছে। নাদিয়া ভাবিকে সাধারণ ঘরোয়া পোশাকে বেশ স্নিগ্ধ লাগছিল, কিন্তু আমার নজর গিয়ে পড়ল নেহার উপর। যতই ঘৃণা করি না কেন, এটা মানতেই হবে যে সবার মধ্যে নেহা আলাদাভাবে চোখে পড়ার মতো সুন্দরী। বাবাকে একসময় বলেছিলাম আমি ছ্যাঁকা খেয়েছি, কিন্তু কার হাতে খেয়েছি তা কোনোদিন বলিনি। এবাড়ির মানুষ আজও নেহাকে শুধু রাজভাইয়ার শালী হিসেবেই চেনে। আমার সাথে ওর যে একসময় গভীর অতীত ছিল তা ঘুণক্ষরেও কেউ জানে না। নেহা গিয়ে দাদির পাশে বসল। এক পাশে রাজভাইয়া আর নাদিয়া ভাবি, অন্য পাশে নিধিতা। এর মধ্যে আমি খেয়াল করলাম রিয়াদ বারবার নিধিতার দিকে তাকাচ্ছে। জিসান সেটা লক্ষ্য করে ইশারায় রিয়াদকে ধমক দিয়ে বলল, ওই তুই ওদিকে কেন তাকাচ্ছিস রে? দৃশ্যটা দেখে আমি মনে মনে হাসলাম। আবার দেখলাম নিধিতাও কিন্তু জিসানের দিকেই বেশি নজর দিচ্ছে। মনে মনে ভাবলাম, ওরে ভাই রে, তোরা তো বড় ভাইয়ের শ্বশুরবাড়িটাকে নিজেদের আস্তানা বানিয়ে ফেলবি দেখছি। তোদের শ্বশুরবাড়ি যদি একটাই হয়, তবে কপালে কিন্তু দুঃখ আছে, কোনো আদর পাবি না রে পাগলা। সবকিছু বেশ মজা লাগছিল, কিন্তু হঠাৎ মাইশা এসে আমার পায়ে জোরে একটা চিমটি কাটে। আমি ব্যথায় কোকড়িয়ে উঠে চিৎকার করে বললাম, মশার বাচ্চা, কি করছিস তুই? মাইশা দাদির দিকে তাকিয়ে ফোড়ন কাটল। কি ব্যাপার দাদি, দেখলে তোমার নাতনিকে? ও তো মনে হয় প্রেমে পড়েছে। আমি চোখ রাঙিয়ে বললাম, মশা, তুই কিন্তু এবার আমার হাতে মার খাবি। মাইশা হেসে বলল, তবে কেন একা একা মুচকি হাসছিলি শুনি, বল? আমি বিরক্তি নিয়ে বললাম, তোর তাতে কি? মাইশা বলল, তাহলে স্বীকার কর যে তুই প্রেমে পড়েছিস। আমি ঝাড়ি দিয়ে বললাম, ওই তুই সামনে থেকে যা তো। মাইশা পাল্টা জিদ ধরে বলল, তুই যা। আমি সবাইকে বললাম, দেখলে তো, ও নিজে এসে কিন্তু ঝগড়া শুরু করল। ঠিক এই সময় আম্মু মাঝখান থেকে ধমক দিয়ে উঠলেন, তোরে কি থামবি না কোনো দিন? তোদের দুজনকে নিয়ে তো আর পারা যায় না। রাজ, তুই দেখিস তো সব কয়টাকে যেন দূরে দূরে বিয়ে দেওয়া হয়, দেখি তখন কেমন করে ঝগড়া করে। মাইশা আমার আম্মুর দিকে তাকিয়ে আদুরে গলায় বলল, আমি কি ঝগড়া করি বলো ফুপি? সব দোস্তই নীলইন্নার। আমি সাথে সাথে পাল্টা জবাব দিলাম, তোর মতো ঝগড়াটে মেয়ে আর একটাও আছেই তল্লাটে। মাইশা চিৎকার করে বলল, দেখ নীলইন্না, তোকে কিন্তু আমি মেরেই ফেলব। আমিও দমবার পাত্র না হয়ে বললাম, আমি কি বসে থাকব? পুরো ডাইনিং টেবিলে তখন হাসির রোল পড়ে গেছে। আম্মু এসে বললেন, তোদের পা ধরি বাপু, এখন অন্তত চুপ থাক।
আমি এবার মামির দিকে তাকিয়ে বললাম, মামি, তোমার এই মেয়ে তো কোনোদিন কারো জামাই হতে পারবে না। এত ঝগড়াটে মেয়েকে কোন আহামক বিয়ে করবে বলো? মাইশা দাঁত মুখ খিচিয়ে বলল, তোকে বলেছে? তোকে কে বিয়ে করে আমি সেটাই দেখব। এক্কেবারে মহিলাদের মতো ঝগড়া করিস তুই। বাসর রাতে তোর ঝগড়ার কারণে তোর বউ পালাবে। আমিও বললাম, তোর তো কবুল বলার আগেই তোর বর স্ট্রোক করে মরবে। রাজ বললেন, তোরা আসলে থাকিস কি করে বলতো? নিলয় ঢাকা চলে গেলে মাইশা শুধু নিলয়কে আনো বলে পাগল হয়, আবার নিলয় ফোন দিলেও মাইশা মাইশা করে। বুঝলাম না, এত টান থাকার পরেও কেন তোরা মুখোমুখি হলেই ঝগড়া শুরু করিস? মামি, ওরা কিন্তু বিয়েবাড়িতেও গিয়ে ঝগড়া করেছে। মেজো আম্মু বললেন, কানের নিচে দুইটারে ভালোমতো থাপ্পড় দেওয়া উচিত ছিল। আম্মু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওই তোরা দেখিস না জিসান, সাজিদ বা রিয়াদরা কেউ নাজিয়ার সাথে ঝগড়া করে না? তোরা দুটোই শুধু এমন বেরসিক হলি কিভাবে? সবার কথা শুনে অবশেষে দাদি পরিস্থিতি শান্ত করলেন। তিনি হেসে বললেন, হয়েছে হয়েছে, আর বকিস না ওদের। ভাই তোরা এখন চুপ থাক, পেট ভরে খেয়ে নে, অনেক শীত পড়ছে। খাওয়া শেষ করে সবাই ছাদে গিয়ে যত খুশি ঝগড়া করিস। এখন সবাই খা তো। দাদির শাসনের পর আমরা সবাই মোটামুটি শান্ত হয়ে গেলাম। খাবার পরিবেশন করার পর্ব শুরু হলো। আমি খাবার দিচ্ছি। খাবার দিতে দিতে অরিনের সামনে এসে দাঁড়ালাম। মেয়েটা ওর চোখ জোড়া মেলে আমার দিকে এক মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বেশ সহজভাবেই জিজ্ঞেস করলাম, কিছু লাগবে তোমার? অরিন একটু সময় নিয়ে নিচু স্বরে উত্তর দিল, আমি আবার প্রশ্ন করলাম, বলো কি লাগবে? অরিন এবার আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে একদম অস্ফব স্বরে বলল, আপনাকে। আমি পুরো থমকে গেলাম। কি? অরিন সাথে সাথে কথা ঘুরিয়ে লজ্জামাখা মুখে বলল, না মানে আপনার হাতে বেড়ে দেওয়া 2 পিস মাংস। আমাকে চাওয়ার এই অদ্ভুত ভঙ্গিটা আমার বেশ লাগলো, তবে কথাগুলো ও খুব আস্তে করে বলেছিল, যাতে অন্য কেউ শুনতে না পায়। আমি একটা মুচকি হাসি দিলাম, মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমাকে চেয়েও না মেয়ে, আমি এক গভীর তিক্ততার মাঝে হারিয়ে গেছি। ভালোবাসার কোনো অনুভূতি যে এখন আর আমার ভেতর কাজ করে না। সত্যি আসে না গো। বহুবার চেষ্টা করেছি স্বাভাবিক হতে, কিন্তু মন এখন বিরক্তি গ্রহণ করতেই বেশি ভালোবাসে। তুমি যতই ভালোবাসা দেখাও, মনটা তো আমার, আমি নিজেকে চিনি। তুমি আমার থেকে দূরে থাকলেই ভালো করবে। অরিনকে মাংস বেড়ে দিয়ে আমি নাদিয়া ভাবির দিকে এগিয়ে গেলাম। ওনাকে মাংস দিতে যাব, ঠিক তখনই নাদিয়া ভাবি আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, নীল, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমি কিছুটা অবাক হয়ে বললাম, জি বলুন ভাবি। নাদিয়া ভাবি চারপাশটা একবার দেখে নিয়ে বললেন, এখন না, তুমি পরে নিরিবিলিতে আমার সাথে দেখা করবে। ভাবির কথা শুনে আমি বড় একটা ঢোক গিললাম। বুকটা ধক করে উঠল। তবে কি নেহা ভাবিকে আমাদের পুরনো সব কথা বলে দিয়েছে? না না, বলবে কেন? আবার বলতেও পারে, ওর তো বিশ্বাস নেই। পাশে বসে থাকা রাজভাইয়া টিপ্পনি কেটে বললেন, বাপ রে, ওকে নীল বলেও ডাকা শুরু করে দিয়েছ, আবার পার্সোনালি কথাও বলবা? দেবর ভাবির মধ্যে তো দেখছি বেশ মিল, কাহিনীটা কি বলো তো? আমি হেসে বললাম, দেখতে হবে না ভাবিটা কার? রাজভাইয়া বললেন, আর বউ তো আমার। ভাইয়ার কথা শুনে টেবিলে হাসির রোল পড়ে গেল। রাজভাইয়া লজ্জায় মাথা নিচু করে নিয়েছে। দাদি সুযোগ পেয়ে ফোড়ন কেটে বলল, আহারে, বাবুটা একটা মনের মতো বউ পাইছে। ভাইয়া আর কোনো কথা বলার সাহস পেল না। সবাই বেশ জোরে হাসতে থাকে। আমি এবার নেহার দিকে এগিয়ে যাব, ঠিক তখনই আরাফ দ্রুত আমার কাছে এসে বলল, নিলয়, সেজমা তোকে ডাকছে, যা তো জলদি। আমি সেজো আম্মুর কাছে গেলাম। ওনাকে জিজ্ঞেস করলাম, আম্মু তুমি ডাকছো কেন আম্মু? সেজো আম্মু অবাক হয়ে বললেন, আমি কখন ডাকলাম তোকে? আমি সাথে সাথে বুঝে গেলাম এটা আরাফের চাল। হেসে বললাম, ও বুঝছি। পেছন ফিরে আরাফের দিকে তাকালাম। সেই তখন থেকে আমার 3 বন্ধু নেহাকে পটাতে চেষ্টা করছে, তবে আরাফের মধ্যে সিরিয়াস ভাবটা একটু বেশি দেখছি। মনে মনে বললাম, ওরে বন্ধু, এমন করিস না রে, ও তোকে ঠকাবে ভাই। আর সবচেয়ে বড় কথা, ও তোর বন্ধুর এক্স ছিল। হারামি, আমার বাসায় বলে দিবি এই ভয় ছোটবেলায় তোদের কিছুই বলিনি, নজর দিস না রে চান্দু। আমি আবারও নিজের মনে মুচকি হাসলাম। ঠিক তখনই মাইশা আমার পাশে এসে দাঁড়ালো। একদম কানের কাছে মুখ নিয়ে বলল, সত্যি করে বল, তুই একা একা হাসছিস কেন? আমি উত্তর দিলাম, আরাফ নেহার দিকে তাকাচ্ছে আর জিশার নিধি তার দিকে। সব মিলিয়ে এই জগা খিচুড়ি দেখে আমার হাসি পাচ্ছে। মাইশা বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে বলল, ও বাপরে, তা তোমার দিকে যে অরিন আর নেহা বারবার আর চোখে তাকাচ্ছে, সেটাও কি তুমি দেখছো মিস্টার? আমি একটু থত্তমত খেয়ে বললাম, তুই জানিস? মাইশা তাচ্ছিল্য করে বলল, আমি তো ওটাই দেখছি। তুই পাত্তা দিচ্ছিস না দেখে ওরা আরও বেশি করে তাকাচ্ছে। ভাবলাম তুই মনে হয় এগুলো দেখেই হাসছিস। আমি এড়িয়ে যাওয়ার জন্য বললাম, আরে ধুর, অনুকে দেখছিলি না? মেয়েটা কিন্তু দারুণ স্টাইলবাজ। মাইশা ধমক দিয়ে বলল, হয়েছে আমার বাপ, এবার চুপ যা। ঠিক তখনই মামি আমাদের দিকে তাকিয়ে বললেন,
ওই তোরা দুটো আবার কি ফুসফুস করছিস? দেখি একবার ঝগড়া করিস আর একবার ফিসফিস করে হাসাহাসি করিস, তোদের নিয়ে যে কি করি। সেজো আম্মু হাসতে হাসতে বললেন, বাদ দাও তো বউ, ওরা যা খুশি করুক। আম্মু বললেন, ওই আমরা চলে গেলে তোরা নিজেরা কিন্তু খেয়ে নিস। সবাই খাওয়া শেষ করে একে একে চলে গেল। এবার আমাদের পালা। আমরা সব বন্ধুরা মিলে খেতে বসলাম। আমি যখন ভাতে হাত দিয়ে মাখাতে যাব, ঠিক তখনই খেয়াল করলাম আমার ডান হাতের আঙুলে একটা ক্ষত, রক্ত জমাট বেঁধে আছে। হঠাৎ মনে পড়ল, রাজভাইয়ার রুমে ফুল সাজানোর সময় সাদা কস্টেপ দিয়ে দেয়ালে ফুল আটকাচ্ছিলাম, তখনই অসাবধানতাবশত ব্লেডে হাতটা কেটে গিয়েছিল। তখন খেয়াল করিনি, কিন্তু এখন জ্বালা শুরু হয়েছে। আঙুলটা বেশ খানিকটাই কেটে গেছে। ধুর, সারাটা সময় মাথায় নেহা টপিক ঘুরপাক খেলে কি আর নিজের শরীরের খোঁজ থাকে? আরাফ আমার দিকে তাকিয়ে বলল, কি রে, তুই খাস না কেন? আমি আঙুলের ব্যথায় মুখ কুঁচকে বললাম, তোরা খা, আমার এখন খেতে ইচ্ছে করছে না। মাইশা জিজ্ঞেস করল, কি হলো তোর, শরীর খারাপ লাগছে? আমি আর উত্তর দিলাম না। বসা থেকে উঠে দাঁড়ালাম হাত ধোয়ার জন্য। ঠিক তখনই ওপরের দিকে তাকাতেই দেখি সিঁড়ির ফাঁকা জায়গাতে নেহা দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টি আমার দিকে নিবদ্ধ। ঠিক তার ওপরের ফ্লোরে তাকিয়ে দেখি অরিনও দাঁড়িয়ে আছে। বাপ রে, দুই দিক থেকে দুটো মেয়ে আমাকে চোখে চোখে রাখছে। দৃশ্যটা দেখতে দারুণ লাগছে, কিন্তু ভেতরে ভেতরে একটা অস্বস্তি কাজ করছে। মনে মনে বললাম, ইস, আজ যদি প্লেবয় হতাম তাহলে সবার সাথে জমিয়ে লাইন মারতাম। ওদের দুজনের তাকানো দেখে মনে হচ্ছিল একজন তার পুরনো ভালোবাসাকে ফিরে পেতে মরিয়া, আর অন্যজন জীবনে প্রথম ভালোবাসার স্বাদ নিতে আগ্রহী। আমি সিঁড়ির দিকে তাকিয়ে মেহাকে দেখতে পেলাম। ওকে একটু জ্বালানোর জন্য আর ওর হিংসেটা উস্কে দেওয়ার জন্য উচ্চস্বরে মাইশাকে বললাম, মাইশা, দেখ তো আমার ডান হাতের আঙুলটা কেমন কেটে গেছে। এই জন্যই আসলে আমি খাচ্ছিলাম না, তুই একটু মাখিয়ে দিবি প্লিজ। মাইশা প্রথমে কিছুক্ষণ ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে রইল। আমি একদম করুণ দৃষ্টিতে ওর দিকে হাত বাড়িয়ে দিয়ে বললাম, নে, তুই নিজেই দেখ কতটা কেটেছে। মাইশা এবার কিছুটা নরম হয়ে আমার পাশে এসে বসল। প্লেটে থাকা ভাতগুলো মাংসের ঝোল দিয়ে মাখাতে মাখাতে মাইশা ঝাড়ি দিয়ে বলতে লাগল, তোর কত ঢং যে সারাদিন সহ্য করতে হয় আমার। হাত কাটলি কি করে শুনি? তোর যন্ত্রণায় আর পারি না রে। দুনিয়ায় আর কাউকে পাস না কাজ করানোর জন্য, সবসময় আমাকেই পেতে হয় কেন তোর? আমি আর চোখে সিঁড়ির দিকে তাকালাম, দেখলাম নেহা চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে আছে। হয়তো ও ভাবছে, মাইশার জায়গায় যদি আজ সে থাকতে পারত। ওদিকে ওপরের তলা থেকে অরিন আরও করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এবার ওদের শুনিয়ে শুনিয়ে মাইশার দিকে তাকিয়ে বললাম, মাইশা, তুই ছাড়া আর কে আছে বলতো আমার এখানে? তুই আমাকে যতটা বুঝিস আর কেউ কি তেমন বুঝে? তুই মুখে রাগ করলেও কিন্তু আমার সব আবদার ঠিকই পূরণ করে দিস। এমন করে কেউ আমাকে কোনোদিন ভালোবাসেনি রে। মাকে এখন ডাকলে বকা দেবে, তাই তোকেই বললাম। কথাগুলো বলে আমি ওদের প্রতিক্রিয়ার দিকে তাকালাম। রাগে আর অভিমানে নেহা যেন ফুলে ফেপে উঠছে। আমি মনে মনে হেসে যখন প্লেটের দিকে ফিরব, ঠিক তখনই দেখলাম মাইশা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখে এক অদ্ভুত ঘোর। আমি কয়েকবার মাইশা মাইশা বলে ডাক দিলাম, কিন্তু ওর কোনো হুঁশ নেই। আমি জিজ্ঞেস করলাম, এই, তোর আবার কি হলো? ওভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? মাইশা যেন হঠাৎ সম্বিত ফিরে পেল। ওদিকে নেহার মুখটা রাগে একদম লাল হয়ে গেছে। অরিনের জন্য অবশ্য আমার একটু খারাপই লাগছিল। মেয়েটাকে কাল বুঝিয়ে বলতে হবে যাতে ও বেশি দূর কল্পনা না করে আমাকে নিয়ে। এদিকে আরাফ আবার নেহার দিকে তাকাতে তাকাতে খাচ্ছিল। বোঝাই যাচ্ছে ও নেহার প্রেমে হাবুডুবু খাচ্ছে। মাইশা এক লোকমা ভাত হাতে নিয়ে বলল, নে, হা কর। আমি মাইশার দিকে অবাক হয়ে তাকালাম। বলে কি মেয়েটা, আমাকে খাইয়ে দেবে? এটা করলে তো নেহা রাগে পুরো গজগজ করবে। আহা, পানি না চাইতেই যেন শরবত পেয়ে গেলাম। আমি মুখে এক লোকমা ভাত পুড়ে নিয়ে চিবোতে লাগলাম, আর মাইশা তখন শান্ত গলায় বলতে লাগলো, তোর তো আঙুল কেটে গেছে, তুই নিজে খাবি কি করে? আমি ভাবলাম তুই তো নিজেই পরে ন্যাকামি করে বলবি যে খেতে পারছি না, তখন সেই তো আমাকেই খাইয়ে দিতে হতো। তার চেয়ে আগেই শুরু করলাম। আমি তৃপ্তি নিয়ে বললাম, থ্যাংক ইউ মশা, তুই যে আমার কত খেয়াল রাখিস, কত ভালোবাসিস রে। ইস, এভাবে যদি কেউ সারা জীবন পাশে থেকে ভালোবাসত। কথাটা বলে আবারও নেহার দিকে আর চোখে তাকালাম। নেহা আর এক মুহূর্ত দাঁড়ালো না, হন হন করে ওখান থেকে চলে গেল। আমার তখন মনে মনে হানি সিং স্টাইলে ড্যান্স দিতে ইচ্ছে করছে। আমাকে কষ্ট দিতে কেমন লাগে এবার বোঝো ঠেলা। তবে অবাক হলাম, মাইশাকে মশা বলার পরেও ও একটুও রাগ করল না। মেয়েটার হলোটা কি? আমি সন্দিহান হয়ে বললাম, মাইশা, তোর কিছু হয়েছে? শরীর মন ভালো তো? মাইশা সহজভাবে বলল, কি হবে আমার আবার? আমি অবাক হয়ে বললাম, না, মানে তোকে মশা বললাম, তুই নিলই নাই বলে একটা ধমকও দিলি না। মাইশা এবার খিলখিল করে হেসে উঠল, ওরে আমার আদরের নিলই না রে, নে শেষ লোকমাটা খেয়ে নে, আমি এবার গেলাম। না, ওর নিশ্চিত কিছু একটা হয়েছে।
একটু আগে যে মেয়েটা ঝামেলা বাঁধিয়ে দিল আমার সাথের, সে এখন এত হেসে হেসে কথা বলছে কেন? মাইশার মুখে এমন হাসি আমি আগে কখনো দেখিনি। আমি আরাফকে বললাম, তাড়াতাড়ি খেয়ে নে, বাসায় যাবি তো নাকি? আরাফ খাওয়া শেষ করে উঠে পড়ল। বাইরে শাওন আর মামুন অপেক্ষা করছে। আরাফ বের হয়ে বাইক নিয়ে ওদের সাথে চলে আসে। বাড়ির ভেতরটা তখন অনেকটা শান্ত হয়ে আসছে। সকালে প্রচণ্ড মিউজিকের শব্দে আমার ঘুমটা ভাঙল। বড় আব্বু আর আমার বাবার দেওয়া টাকায় রিয়াদ, জিসান আর সাজিদ মিলে 5-5টা বিশাল সাউন্ড বক্স ভাড়া করে এনেছে। গানের সুরের চেয়েও সাউন্ড বক্সের ধপধপ বিটের শব্দে জানালার কাঁচ পর্যন্ত কাঁপছে। ঘুম ভাঙতেই কানে এলো লার্জের গাওয়া মিক্স ফিক্স অ্যালবামের সেই জনপ্রিয় ইলজিত ডোডা গানটা। মাঝরাতে যখন ঘুম আসে না, তখন প্রায়ই হেডফোন কানে দিয়ে এই গানটা শুনি। গানের মিউজিক কম্পোজিশনটা এক কথায় অসাধারণ। শীতের সকাল, কম্বল মুড়ি দিয়ে আয়েশ করে শুয়ে আছি, ঠিক তখনই আচমকা কে যেন গায়ের উপর থেকে হ্যাঁচকা টানে কম্বলটা সরিয়ে নিল। বিরক্ত হয়ে চোখ খুলে পাশে তাকাতেই আমার চক্ষু চড়ক গাছ। সামনে নেহা দাঁড়িয়ে আছে। ভয়ে আমি বিছানায় এক প্রকার লাফিয়ে উঠলাম। এই মেয়ে সাত সকালে আমার রুমে কি করে? আজকাল দরজা আটকাই না কেন আমি? একে কেউ যদি দেখে ফেলে তবে তো কেলেঙ্কারির শেষ নেই। বিশেষ করে মাইশা যদি একবার দেখে ফেলে যে আমি আর নেহার সাত সকালে একই রুমে, তবে নিশ্চিতভাবেই এই বাড়িতে আর আমার থাকা হবে না। বুকের ভেতরটা ভয়ের টিপটিপ শুরু হয়ে গেল। নেহা ভ্রুকুচকে কর্কশ গলায় প্রশ্ন করল, সমস্যা কি তোমার? আমি ভ্যাবাচাক্কা খেয়ে বললাম, মানে আমার সমস্যা মানে? তুমি এখানে কি করছো? নেহা বেশ অধিকার খাটিয়ে বলতে লাগলো, দেখো নিলয়, আগে যা হয়েছে সব ভুলে যাও। এখন থেকে ভাববে আমি তোমাকে লাইন মারছি। খবরদার, কোনো মেয়ের আশেপাশে যেন তোমাকে আর না দেখি। আমি আবার অবাক হয়ে বললাম, আমি আবার কোন মেয়ের আশেপাশে থাকি? নেহা রাগী গলায় বলল, মাইশার সাথে তোমার এত কিসের খাতির? সারাক্ষণ ওর সাথে ফুসফুস করো কেন? আমি আমতা আমতা করে বললাম, মানে। নেহা কথা থামিয়ে দিয়ে বলল, কিছু না। আর এই যে অনু, ও ফোন দিয়ে তোমার কথা জানতে চায় কেন? আমি ওকে আরও রাগানোর জন্য টিপ্পনি কেটে বললাম, তাই নাকি? অনুর নাম্বারটা দিও তো একবার, কথা বলে দেখি। নেহা এবার প্রচণ্ড চিৎকার করে আমার নাম ধরে ডেকে উঠল, নিলয়। রাগলে ওকে দেখতে কিন্তু বেশ লাগে। সুন্দরী মেয়েদের রাগী মুখটা একটা আলাদা আভা ছড়ায়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, নেহার প্রতি আমার আর কোনো আকর্ষণ কাজ করছে না। কেন জানি কোনো টান অনুভব করতে পারছি না। চাইলে তো ওকে এখনই গার্লফ্রেন্ড হিসেবে পেতে পারি, ভবিষ্যতে হয়তো বিয়েও হতে পারে। তবুও কেন আমার মন সায় দিচ্ছে না? এটা কি স্রেফ রাগ? কিন্তু রাগ তো বছরের পর বছর থাকে না। রাগের পেছনে থাকা অভিমান বা জিদ হয়তো টিকে থাকে, কিন্তু আমার তো কোনো অভিমানও হচ্ছে না। তবে কি আমার মনের আইসি পুড়ে উঠেছে? তাতাল দিয়ে জোড়া লাগাতে হবে নাকি? মনের কি আর মাদারবোর্ড থাকে? তোর কি সব ভাবছি। আপাতত এই রুম থেকে বের হওয়া দরকার। আমি স্রেফ স্যান্ডো গেঞ্জি আর ট্রাউজার পরে আছি। এই অবস্থায় নেহার সামনে থাকাটা মান সম্মানে টানাটানি পড়ার মতো অবস্থা। কোনো কথা না বলে কোনো মতে একটা সোয়েটার গায়ে গলিয়ে আমি রুম থেকে দূরে বের হলাম। রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনলাম আম্মু নাদিয়া ভাবিকে বলছেন, দেখো বৌমা, তুমি বাড়ির নতুন বউ, কদিন একটু বেলা অবধি ঘুমাবে, তা না করে সাত সকালে রান্নাঘরে চলে আসছো। যাও তোমার কাজ করতে হবে না, বাড়িতে কাজের লোক অনেক আছে। নাদিয়া ভাবি বেশ নম্রভাবে বললেন, না মা, আমিও আপনাদের সাথে কাজ করব। যদিও তেমন রান্না পারি না, তবে রাজ বলেছে আপনি নাকি সবচেয়ে ভালো রান্না করেন, তাই শিখতে চলে আসলাম। বড় মা হেসে বললেন, তোমার এখন কাজের কোনো দরকার নেই, তুমি যাও তো দেখি। কথাটা শুনে দাদি এক গাল হেসে ফোড়ন কাটলেন। নাতিটা যে কি করে, সকাল সকাল বউকে জড়িয়ে ধরে ঘুমাবে, আনন্দ করবে, তা না করে ওকে রান্নাঘরে পাঠিয়ে দিয়েছে। আর বৌমা, তোমারও তো উচিত বরের সাথে থাকা। বুঝছি, যাও তোমরা, বাইরে থেকে আমি দরজা আটকে রাখব। দাদির কথা শুনে রান্নাঘরে উপস্থিত সবাই মুখ টিপে হাসতে লাগল। নাদিয়া ভাবিও রাঙা হয়ে হাসছেন। বড় বাড়িতে এটাই সবচেয়ে সুন্দর দৃশ্য, শাশুড়ি আর বৌমার এমন খুনসুটি আর ভালোবাসা। আমি চলে এসে দোতলার ব্যালকনিতে এসে দাঁড়ালাম। এটা মেজো আব্বুদের ফ্ল্যাট। নিচে উঠানের একপাশে তাকাতেই অবাক হয়ে দেখলাম জিসান আর নিধিতা ঘাসের ওপর খালি পায়ে হাঁটছে। জিসান নিধিতার হাতটা খুব মায়ার সাথে ধরে রেখেছে। কি রোমান্টিক দৃশ্য! এটা যদি মাইশা দেখে ফেলে তবে নিশ্চিত পুরো ঘটনা ভাইরাল করে দেবে। জিসান তখন কেঁদেও কুল পাবে না। হঠাৎ পেছন থেকে এক আদুরে কণ্ঠস্বর ভেসে আসলো, আমার সাথে হাঁটবেন? পেছন ফিরতেই দেখলাম অরিন দাঁড়িয়ে আছে।
গায়ে ওর একটা লাল রঙের চাদর জড়ানো। ওর কোকড়ানো কালো চুলগুলো বাতাসে দুলছে। অনেক মেয়ের চুল সোজা হয়, কিন্তু অরিনের এই কোকড়ানো ভাবটা ওকে সবার থেকে আলাদা করে তুলেছে। ওর বিড়ালের মতো চোখের দৃষ্টি আর কথা বলার স্টাইল যে কোনো ছেলের রাতের ঘুম হারাম করে দিতে যথেষ্ট। এই মায়াময়ী মেয়েটা যখন জিসানদের রোমান্টিকতা দেখে আমাকে নিজের সাথে হাঁটার অফার করলো, তখন ভাবলাম সুযোগটা আর মিস করা ঠিক হবে না। আজকে হাঁটতে হাঁটতে সব কথা ওকে বুঝিয়ে বলবো। জানি প্রথম প্রথম মেয়েটা একটু কষ্ট পাবে, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। যেমন আমার নিজের ভেতরটাও এখন একদম শান্ত লাগছে। নেহার প্রতি সেই পুরনো অনুভূতিগুলো আর ফিরে আসছে না। এখন বুঝতে পারছি কেন নেহার প্রতি আমার আর কোনো টান নেই। আসলে ওর প্রতি জিদ আর অভিমানটা এত বেশি জমে যাওয়ার জন্য যে ভালোবাসার সেই সূক্ষ্ম অনুভূতিটা তার নিচে চাপা পড়ে দম বন্ধ হয়ে মারা গেছে। অনেকেই বলে ভালোবাসা কখনো ফুরোয় না, এটা আজীবন থাকে, কিন্তু আমার মনে হয় এটা ভুল। ভালোবাসা বলে আলাদা কিছু নেই, যা থাকে তা হলো মায়া বা টান। এই মায়ার গভীরতায় কেউ খুব তাড়াতাড়ি পড়ে যায়, আবার কারো পড়তে দেরি হয়। আর এই মায়া কাটানোটাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। এই মায়া যেমন আজীবন থাকতে পারে, তেমনি জিদ আর অভিমানের চাপে পড়ে খুব দ্রুত নষ্টও হয়ে যেতে পারে। আমি অরিনের দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, আচ্ছা তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসছি। অরিন চলে যাওয়ার পর আমি দৌড়ে রুমে এলাম। দ্রুত দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। একটা জিন্স আর সাথে কালো ব্লেজারটা পরলাম। ব্লেজারটা ছোট আম্মু গিফট করেছিল। ছোট আম্মু বলে আমাকে নাকি কালো শার্ট বা ব্লেজারে একদম রাজপুত্রের মতো লাগে। চুলগুলো উপরে তুললাম না, মাথার একপাশে ঝুলিয়ে দিয়ে হালকা এলোমেলো করে চশমাটা চোখে এঁটে নিলাম। আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে রুম থেকে বের হতে যাব, ঠিক তখনই দরজার সামনে মাইশাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মাইশা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস এত সেজেগুজে? আমি সহজভাবে বললাম, অরিনকে একটু বুঝিয়ে বলতে যাচ্ছি রে। মাইশা অপ্রত্যাশিতভাবে শান্ত গলায় বলল, গুড বয়, আচ্ছা যা, আমি তোর রুমটা একটু গুছিয়ে দিই। আমি থমকে দাঁড়ালাম। অবিশ্বাসে সুরে বললাম, দাঁড়া দাঁড়া, একটু চিমটি কাটতো আমার হাতে। আমি কি কোনো স্বপ্ন দেখছি? তুই আমার রুম গুছিয়ে দিবি? শেষবার যখন ঢাকা থেকে এসেছিলাম তখন তো তুই আমার রুমের 18টা বাজিয়ে ছেড়েছিলি। মাইশা একটু হেসে মুখ ঘুরিয়ে বলল, যা হতো সামনে থেকে, বেশি কথা বলিস না। মাইশার কি হলো জানে, কাল রাত থেকে মেয়েটা কেমন নম্র ভদ্র হয়ে গেল। ঝগড়া পড়ার কোনো লক্ষণই ওর মধ্যে দেখছি না। ওর সাথে একটু ঝগড়া না করলে আমারও কেমন যেন খালি খালি লাগে। যাক, এখন ওসব ভাবার সময় নেই। নিচে এসে অরিনের কাছে দাঁড়ালাম। মেয়েটা বড় আম গাছটার নিচে বসে আছে। কুয়াশার ভেতর ওকে বেশ মনোমুগ্ধকর লাগছে। কালো টাইস আর নীল ড্রেসের ওপর অ্যাশ কালারের সোয়েটার পরেছে। খোলা চুল আর ঠোঁটে হালকা লিপস্টিক, সব মিলিয়ে এক অদ্ভুত মায়াময়ী লাগছে। ঘড়িতে তখন সকাল 9টা বেজেছে। শীতের এই সময়টায় কুয়াশা কাটবে না, বেলা 12টা পর্যন্ত কুয়াশা থাকবে। আগে যখন গ্রামে থাকতাম তখন বন্ধুদের সাথে ভোরবেলা খেজুর রস পাড়তে যেতাম। সেই রস দিয়ে নানু বাড়িতে পিঠে উৎসব হতো। নানু বেঁচে আছে, ভাবছি ঢাকা যাওয়ার আগে একবার নানু বাড়ি ঘুরে আসব। অরিন আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, চলুন না, গ্রামের এই মেঠো রাস্তা একটু হাঁটি। আমি রাজি হয়ে বললাম, আচ্ছা চলো। আমরা দুজনে বাড়ির বাইরে পা রাখতেই দেখি আরাব, শাওন আর মামুন এসে হাজির। মামুন আমাদের দেখে চোখ টিপে হাসল আর ঠাট্টা করে বলল, বাপরে, আমাদের হিরো তো দেখছি নায়িকাকে নিয়ে ডেটে বেরিয়েছে। আমি পাল্টা জবাব দিলাম, বাঁদরগুলো আসছিস? যা, ভেতরে তোদের নেহা আর নিধিতা অপেক্ষা করছে। ওরা নাকি গ্রাম ঘোরার জন্য তোদের খুঁজছে। আরাব বেশ উত্তেজিত হয়ে বলল, তাই নাকি? চল চল সবাই। এই বলেই ওরা ঝড়ের বেগে বাড়ির ভেতর ঢুকে গেল। মামুন শুধু যাওয়ার সময় বলে গেল, তোরা যা, আমরা আসছি। আমি আর অরিন হাঁটতে শুরু করলাম। গ্রামের মেঠো পথগুলো এখন আর আগের মতো নেই। অনেক রাস্তা পাকা হয়ে গেছে, তবে রাস্তার দুপাশে ঘন গাছগাছালির ছায়া থাকায় হাঁটতে বেশ ভালোই লাগছে। অরিন কিছুটা ইতস্তত করে বলল, নিলয় সাহেব, আপনাকে একটা কথা বলার ছিল। আমি ওর দিকে তাকিয়ে বললাম, বলো। অরিন নিজ করে বলল, কিছু মনে না করলে আমি কি আপনার হাতটা ধরে হাঁটতে পারি? আমি একটু ভাবলাম, তারপর বললাম, আচ্ছা ধরো। অরিন আমার বাম হাতটা নিজের হাতের সাথে আঁকড়ে ধরে। আমরা কাপল না হয়েও একদম কাপলের মতো হাঁটছি। কিছুটা পথ যাওয়ার পর রাস্তার মোড়ে একটা ভাপা পিঠের দোকান দেখলাম। ভাপ ওঠা পিঠের ঘ্রাণ আসছে চারপাশ থেকে। আমি জিজ্ঞেস করলাম, পিঠে খাবে নাকি? অরিন মাথা নেড়ে বলল, না, আম্মু বাইরের কিছু খেতে মানা করেছে। আমি একটু উৎসাহ দিয়ে বললাম, এখানকার পিঠে কিন্তু বেশ নামকরা। অরিন হাসল, অন্য কোনো দিন খাবো, এখন চলুন একটু নিরিবিলিতে হাঁটি। আমি সম্মতি দিয়ে বললাম, তুমি যেন কি বলবে বলছিলে?
অরিন হাতটা আরও শক্ত করে ধরে বলল, বলছি। আমরা চুপ করে হাঁটছি। অরিন কি বলবে সেটা শোনার জন্য আমি মনে মনে নিজেকে প্রস্তুত করতে থাকলাম। কুয়াশা ভেজা পথ ধরে আমরা আরও একটু দূরে চলে আসলাম। চারদিকে গ্রামের মেঠো রাস্তাগুলো মিলেছে এক মোহনায়, আর ঠিক মাঝখানে সেই বিশাল পুরনো বটগাছটা। আগে বটগাছটার গোড়া মাটির ছিল, সেখানে দুপুরের তপ্ত রোদে কৃষকেরা একটু জিরিয়ে নিত, কিন্তু এখন সেই জায়গাটা গোল করে সিমেন্ট আর বালি দিয়ে গেঁথে সুন্দর একটা চত্বর বানানো হয়েছে। আগের সেই ক্লান্তি মেটানোর দৃশ্য এখন আর নেই, বরং এখন সেখানে পাড়ার পিচ্চিরা গোল হয়ে বসে আড্ডা দেয় আর সারাদিন মোবাইলে ফ্রি ফায়ার খেলে। অরিন বটগাছটার দিকে তাকিয়ে খুব আদুরে আর মিহি গলায় বলল, আমি এখানে একটু বসব। আমি ওর কথা শুনে বুকের ভেতর একটা শীতল অনুভূতি টের পেলাম। মাথা নেড়ে বললাম, বসো। অরিন চত্বরে উঠে পা ঝুলিয়ে বসল। আমি ওর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে পাশে বসলাম। অরিন বুকের ওপর দুহাত আড়াআড়িভাবে বেঁধে উদাসীন চোখে সামনের বিস্তীর্ণ সরিষা ক্ষেতের দিকে তাকিয়ে রইল। হলদি সরিষা ফুলে মাঠটা যেন সোনা রঙা হয়ে আছে। কিছুক্ষণ চুপ থেকে অরিন কৌতূহলী চোখে তাকিয়ে বলল, নিলয় সাহেব, একটা প্রশ্ন করি আপনাকে। আমি সহজভাবে বললাম, করো। কি প্রশ্ন? অরিন শান্ত গলায় জিজ্ঞেস করল, একটা মেয়ে আসলে ঠিক কখন একটা ছেলের প্রেমে পড়ে? বাপরে, এ তো মহাকঠিন প্রশ্ন। আমি কোনো বড় মাপের লেখক বা দার্শনিক নই যে এর কথার ব্যাখ্যা দেব। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গোবেচারা একটা ভাব নিয়ে বললাম, প্রেমে তো মেয়েরা এত সহজে পড়ে না। কেন বলো তো, তুমি কি প্রেমে পড়েছ নাকি? অরিন আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, কেন? আপনি কি কিছুই বোঝেন না? আমি অবাক হওয়ার ভান করে বললাম, কি বুঝব? অরিন আবার প্রশ্ন করল, বলুন না, কেন মেয়েরা একটা ছেলের প্রেমে পড়ে? আমি একটু গম্ভীর হয়ে বুঝিয়ে বললাম, শোনো অরিন, প্রেম জিনিসটা বড়ই অদ্ভুত। কখন কে কার মায়ায় পড়ে যায় তা কেউ আগে থেকে বুঝতে পারে না, আর যখন বুঝতে পারে তখন সেই প্রেমের স্বাদ নেবার জন্য তারা এক প্রকার পাগলামি শুরু করে দেয়, অপর মানুষকে সেটা জানানোর জন্য ব্যাকুল হয়ে ওঠে। অরিন জেদ ধরে বলল, কিন্তু পড়ার কারণটা কি? আমি বললাম, মেয়েরা প্রেমে পড়ে একটা ছেলের মাঝে তাকে আগলে রাখার গুণ দেখে। একটা মেয়ে কখনো হুট করে কারো প্রেমে পড়ে না, কিন্তু একটা ছেলে হুট করেই কোনো মেয়ের রূপে বা হাসিতে ঘায়েল হয়ে যেতে পারে। অরিন অবাক হয়ে বলল, কেন? মেয়েরা কেন পড়ে? আমি সুন্দর করে বুঝিয়ে বলতে শুরু করলাম, মেয়েরা চায় কেয়ারিং, রোম্যান্টিক এবং এমন একজন মানুষ যে তার ছোট ছোট জিনিসের প্রশংসা করবে। তারা চায় ভরসা, একটা মজবুত আস্থা, আর তাকে আজীবন আগলে রাখার নিশ্চয়তা। যে যাই হোক না কেন, ছেলেটা তাকে কখনো ছেড়ে যাবে না। এই সাহস যে ছেলেটা জোগাতে পারে, মেয়েরা সচরাচর তাদের প্রেমেই পড়ে। অরিন নিচে স্বরে বলল, নিলয় সাহেব, আমি প্রেমে পড়েছি। আমি নির্লিপ্ত গলায় বললাম, জানি। অরিন চমকে উঠে বলল, জানেন কিভাবে? আমরা দুজনেই নীরব হয়ে গেলাম। ঠিক কী উত্তর দেব আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু অরিনও আর কোনো কথা বলছে না। ওর মুখে নিলয় সাহেব ডাকটা শুনতে কেন জানি আমার খুব ভালো লাগছে। আসলে প্রতিটা মেয়ের মধ্যেই ছেলেদের আকর্ষণ করার এক সহজাত আধ্যাত্মিক গুণ থাকে। আপনি অনেক মেয়ের সাথে কথা বলবেন, দেখবেন সবার আলাদা বৈশিষ্ট্য। কেউ আপনাকে এত মায়ায় ডাকবে যা কেবল তার কণ্ঠেই মানায়, আবার কেউ আপনাকে অবহেলা করলেও ছায়ার মতো আপনার পিছে ছাড়বে না। অরিন এবার খুব সাহস করে বলল, আমি আপনার প্রেমে পড়েছি নিলয় সাহেব। আমি ধীর স্থিরভাবে জিজ্ঞেস করলাম, কেন? অরিন অসহায়ভাবে উত্তর দিল, সেটার কোনো উত্তর আমি নিজেও খুঁজে পাচ্ছি না। আমি এবার পাল্টা প্রশ্ন করলাম, আচ্ছা অরিন, প্রেমে পড়ার জন্য কি কারণ লাগে নাকি ভালোবাসার জন্য কারণ লাগে, কোনটা? অরিন একটু বিভ্রান্ত হয়ে বলল, আমি কিছুই জানি না নিলয় সাহেব। আমি মুচকি হেসে বলতে শুরু করলাম, ভালোবাসার জন্যই মানুষ প্রেমে পড়ে। অনেকে বলে ভালোবাসার কোনো কারণ নেই, কিন্তু আসলে মানুষ শুরুতে কোনো একটা কারণ দেখেই একজনকে ভালোবাসতে শুরু করে, কিন্তু যখন সেই ভালোবাসা অনেক গভীরে চলে যায় তখন সেই কারণটা মানুষ ভুলে যায়। তখনই মানুষ বলে যে কোনো কারণ ছাড়াই ভালোবাসি। আসলে যে সেই শুরুর কারণটা ভুলতে পারে না, সে ঠিকমতো ভালোই বাসেনি। তুমি যে আমাকে ভালোবাসছো তার পেছনেও কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। অরিন এবার আবেগী গলায় বলল, আসলে নিলয় সাহেব, আপনাকে দেখে মনে হয় আপনি আমাকে বা যে কাউকে খুব যত্নে আগলে রাখতে পারবেন। আপনার ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। আপনাকে দেখে মনে হয় না যে আপনি কখনো কাউকে কষ্ট দিতে পারেন। কেন জানি খুব ইচ্ছে করে আপনাকে ভালোবাসতে। বারবার আপনার প্রেমে পড়ি আমি আবারও মুচকি হেসলাম। মেয়েরা সুন্দর হওয়ার পাশাপাশি কেন জানি খুব বেশি আবেগপ্রবণ আর বোকা হয়। বিশেষ করে অল্প বয়সী মেয়েগুলো খুব তাড়াতাড়ি প্রেমে পড়ে যায়। অন্যদিকে একটু ম্যাচিওর মেয়েরা হাজারবার ভাবে পরিবারের কথা, ভবিষ্যতের কথা, ছেলেটা তাকে সুখে রাখতে পারবে কিনা সেই কথা।
কিন্তু এই অল্প বয়সী মেয়েগুলো স্রেফ একটা মায়ায় পড়েই সব বিলিয়ে দিতে চায়। আমি অরিনের চোখের দিকে তাকিয়ে গভীর কণ্ঠে জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো অরিন, নাকি এটা স্রেফ সাময়িক কোনো আকর্ষণ? অরিন ম্লান হেসে বলল, জানি না, আপনি একটু বুঝিয়ে বলবেন প্রেম আর ভালোবাসার মধ্যে আসলে পার্থক্যটা ঠিক কোথায়? পরের মুহূর্তের নীরবতা যেন কুয়াশার চাদরের চেয়েও ভারী হয়ে উঠল। অরিন উত্তরের অপেক্ষায় আমার দিকে তাকিয়ে রইল। আমি ভাবছিলাম এই সরল মেয়েটাকে কিভাবে বোঝাবো। নিলয় সাহেব, আমি কিন্তু আমার উত্তর পাচ্ছি না। অরিনের এই আকস্মিক কথায় আমি মৃদু চমকে উঠে জোরে একটা দীর্ঘশ্বাস ফেললাম। এই পিচ্ছি মেয়েটা যেভাবে হোক আবেগ আর মায়ার জালে জড়িয়ে আমাকে তার কাছে রাখার চেষ্টা করছে। আমি স্পষ্ট বুঝতে পারছি আমার প্রতি ওর একটা গভীর মনস্তাত্ত্বিক টান কাজ করছে। আর এই বয়সের এই মানসিক টানটা ভীষণ পরিবর্তনশীল, যা হয়তো সময়ের সাথে সাথে একসময় ভালোবাসায় রূপ নিতেও পারে। তবে সে আপাতত স্রেফ আমার প্রেমে পড়েছে, যার কারণে সে কারণে অকারণে সবসময় আমার কথা ভাবছে এবং আমার মনোযোগ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠছে। আমি ওর চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আচ্ছা অরিন, তুমি আমাকে আসলে কতটুকু চেনো, কিংবা আমার অতীত বা বর্তমান সম্পর্কেও বা কতটুকু জানো? অরিন এক পলক তাকিয়ে মিষ্টি করে বলল, আমি শুনেছি প্রেম নাকি অন্ধ হয়, তাই আপনার চেনা জানা কিংবা অতীত ইতিহাস দিয়ে আমি কি করব বলুন? আমি তো স্রেফ আপনাকে জানি। আমি ওকে থামিয়ে দিয়ে বলতে গেলাম, তুমি অনেক কথাই জানো না অরিন। দেখো, আমি তোমাকে আসলে... আরাফ হাত দূর থেকে চেঁচিয়ে বলল, কিরে, তোরা এখানে এসে বসে আছিস? তোদের খুঁজতে খুঁজতে আমাদের এদিকে আসতে বেশ দেরি হয়ে গেল রে। পেছন ফিরে তাকিয়ে দেখি ওরা 5 জন এসে আমাদের সামনে দাঁড়িয়েছে। নেহা, নিধিতা, শাবান, আরাফ আর মামুন সবাই একসাথে দল বেঁধে এসেছে। সময়ের এমন গোলমেলে পরিস্থিতিতে অরিনকে আর শেষ পর্যন্ত বলাই হলো না যে তাকে আমি কোনো দিন ভালোবাসতে পারবো না। তবে এর মানে এই নয় যে আমি অন্য কাউকে ভালোবাসি। আসলে আমি নিজের ভেতর থেকে ভালোবাসার সেই অনুভূতিটাই চিরতরে হারিয়ে ফেলেছি। হয়তো পুরনো কোনো এক গভীর অভিমানের সরোবরে আমার মনের সব আবেগ মাটির মতো গলে একদম কাদা হয়ে গেছে। আমি আলতো করে নেহার দিকে একবার তাকালাম, দেখলাম সে আমার দিকে অত্যন্ত কড়া আর জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি সাথে সাথে চোখ সরিয়ে নিলাম এবং এমন একটা ভাব করলাম যেন ওকে আমি মোটেও সহ্য করতে পারছি না। মামুন আমার কাঁধে হাত দিয়ে উৎসাহের সাথে বলল, চল না নিলয়, সবাই মিলে ওদিকের বাগান থেকে টাটকা খেজুরের রস খেয়ে আসি। আমি উদাসীনভাবে মাথা নেড়ে বললাম, না রে, তোরা যা, আমার শরীর ভালো লাগছে না। আর শোন, তোদের একটা কথা জানিয়ে রাখি, ভাইয়ার বউ ভাতের অনুষ্ঠান শেষ হলেই আমি সোজা ঢাকাতে চলে যাব। এরপর হয়তো এই গ্রামে আর কোনো দিন আসব না। শাওয়ান কিছুটা অবাক ও চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, হঠাৎ কি হয়েছে তোর, বলতো, এমন করছিস কেন? আমি জোর করে মুখে হেসে বললাম, আরে কিছু হয়নি রে, ওসব বাদ দে, তোরা বরং অরিনকে তোদের সাথে নিয়ে যা। অরিন, তুমি ওদের সাথে একটু গ্রামটা ঘুরে করে এসো। আমি নেহার দিকে একবারের জন্য তাকালাম না এবং ওদের ওখানেই রেখে ধীর পায়ে বাড়ির দিকে রওনা দিলাম। কিছু দূর হেঁটে আসার পর দেখি জিসান উল্টো দিক থেকে একা একা আসছে। আমি মনে মনে জানতাম, যেহেতু নিধিতা ওই দলে আছে, সেহেতু জিসানও নিশ্চিত কোনো একটা বাহানায় ওদিকেই যাবে। আমাকে হঠাৎ সামনে দেখে জিসান কিছুটা থতমত খেয়ে মাথা নিচু করে ফেলল। আমি ওকে দেখেই ডেকে উঠলাম, কিরে জিসান? জিসান আমতা আমতা করে বলল, হু ভাইয়া, বলো। আমি জিজ্ঞেস করলাম, নিধিতার সাথে তোর ভেতরে ভেতরে ঠিক কী চক্কর চলছে বলতো? জিসান চোর ধরা পড়ার মতো মুখ করে বলল, মানে ভাইয়া, তেমন কিছু না তো। আমি ওর কান টেনে বললাম, সকালে ব্যালকনি থেকে দেখলাম তুই নিধিতার হাত ধরে ঘাসের ওপর হাঁটছিস, তা প্রপোজ করেছিস নাকি ওরে? জিসান এবার অসহায়ভাবে স্বীকার করল, হ্যাঁ ভাইয়া, করেছিলাম, কিন্তু ও তো শুনেও কিছুই বলল না, একদম চুপচাপ ছিল। আমি হেসে বললাম, আরে গাধা, প্রপোজ কি ওভাবে করতে হয়? এমন কিছু করবি যেন মেয়েটা তোকে নিজেই উল্টো এসে প্রপোজ করতে বাধ্য হয়। জিসান মাথা চুলকে বলল, কিন্তু আমি এখন কি করব, আর প্রপোজ তো অলরেডি করে ফেলেছি। আমি জানতে চাইলাম, তা কি বলেছিলি শুনি? জিসান বলল, আগে কথা দাও, আম্মুকে কিন্তু এসব কিচ্ছু বলবা না। আমি একটা ধমক দিয়ে বললাম, বল হারামি। জিসান বলতে লাগলো, আমি ওকে বলেছিলাম, তোমাকে বড় ভাইয়ার বিয়ের দিন থেকে দেখেছি, আমার খুব ভালো লেগেছে, আমি তোমাকে অনেক ভালোবাসতে চাই, তুমি কি ভালোবাসবে আমায়? আমি আর হাসি চাপতে না পেরে জোরে হেসে উঠলাম, হি হি হি, এই হলো এই যুগের ছোট বয়সের নিব্বা নিব্বির সস্তা প্রেমের প্রপোজাল। জিসান মুখ গমড়া করে বলল, মোটেই নিব্বা নিব্বি না, কিন্তু তুমি এভাবে হাসলে কেন ভাইয়া, ভুল কি বলেছি? আমি ওকে বুঝিয়ে বললাম, শোন, এটা কোনো ইউনিক প্রপোজ হলো না, এমনভাবে নিজের মনের কথা প্রকাশ করবি যেন মেয়েটা তোকে নিয়ে দিন রাত ভাবতে বাধ্য হয়।
আর সবচেয়ে বড় কথা, প্রপোজ করবি এমন কাউকে যে তোর আবেগের গুরুত্বটা বুঝতে পারবে। বেশি ভাববার নেওয়ালি মেয়েদের প্রপোজ করতে যাবি তো তারা স্রেফ হেসে উড়িয়ে দেবে, কারণ তারা ভালো করেই জানে তুই প্রপোজ না করলে কি হয়েছে, লাইনে আরও 10টা ছেলে আছে। তাই তোর প্রপোজালটা এমন ইউনিক হওয়া চাই যেন ও অন্য কারো সাথে মেলাতে না পারে। জিসান আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, এই সব কারণেই তোমাকে মাঝে মাঝে আমার লাভ গুরু বলতে ইচ্ছে করে ভাইয়া। ও ভাইয়া, একটা সত্যি কথা বলো না, তুমি নিজের জীবনে এ যাবৎ কটা প্রেম করেছো? আমি চোখ রাঙিয়ে বললাম, এই তুই কি সব যাতা বলছিস আমার সামনে? কটা প্রেম মানে কি? জিসান এবার মুচকি হেসে বলল, আমি কিন্তু সব জানি ভাইয়া, নিধিতাই আমাকে তোমার সব কীর্তির কথা বলেছে। আমি আকাশ থেকে পড়ে বললাম, মানে নিধিতা আবার তোকে কি বলেছে? জিসান এবার আর চোখে চেয়ে বলল, শোন তবে, নেহা আপু আর নিধিতা দুজনে বোন হলেও ওদের মধ্যে ফ্রেন্ডলি সম্পর্ক। নিধিতাকে নাকি নেহা আপু আগেই বলে রেখেছে তোমাকে দুলাভাই বলে ডাকতে, আর নিধিতা আবার আমাকে শিখিয়ে দিয়েছে যেন আমি নেহা আপুকে ভাবি বলে ডাকি। মানে নেহা আপুর একটা পার্সোনাল ডায়েরি আছে, সেখানে তোমার নামে অনেক কিছু লেখা আছে যা নিধিতা লুকিয়ে পড়েছে, আর সেই ডায়েরির গল্পই ও আমার কাছে করেছে। আমি হেসে বললাম, আরে ধুর, ওসব কিচ্ছু না, স্রেফ পুরনো কথা। জিসান বাথা নেড়ে বলল, আচ্ছা মানলাম ওটা পুরনো, কিন্তু এই যে অরিন তো দেখছি তোমাকে একেবারে ডাই হার্ড লাভ করে। আমি জিসানের দিকে তাকিয়ে বললাম, তুই তো দেখছি পাক্কা ঘাঘু হয়ে গেছিস, তা তুই ভালোবাসা জিনিসটা আসলে কি তা বুঝিস? জিসান হেসে বলল, না অত বুঝি না। আমি বললাম, তাহলে বড়দের ব্যাপারে এত কথা বলিস কেন? জিসান এবার আমার হাত ধরে আবদার করল, আচ্ছা ওসব বাদ দাও, এখন বলো না ঠিক কিভাবে প্রপোজ করলে নিধিতা শেষ পর্যন্ত হ্যাঁ বলবে? আমি একটু ভেবে ওকে সিরিয়াসভাবে বললাম, দেখ, আজকের দিনে বেশিরভাগ ছেলেই খুব রোম্যান্টিক ডায়লগ মেরে প্রপোজ করে, যা মেয়েরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। তাই তোকে খুব সিম্পল কিন্তু একদম ইউনিক কিছু করতে হবে। জিসান উৎসুক হয়ে বলল, কি করতে হবে বলো না ভাইয়া প্লিজ। আমি ওকে একটু খ্যাপানোর জন্য বললাম, মেয়েটার সামনে গিয়ে হাত ধরে সোজা বলবি, নিধিতা, আমি একটা কাঁচের বোতল হব যদি তুমি হও সেই বোতলের ছিপি। জিসান বলল, হ্যাঁ এটা কেমন প্রপোজাল? আমি হো হো করে হেসে উঠলাম, হি হি হি, আরে ধুরবোকা, মেয়েটাও এটা শুনলে এভাবে হেসেই খুন হবে। যাই হোক, মজা করছিলাম, পরে যখন সময় হবে তোকে ভালো মতো শিখিয়ে দেব। এখন তুই গিয়ে নিধিতাকে টাইম দে। তবে হ্যাঁ, জীবনের একটা বড় শিক্ষা মনে রাখিস, কাউকে ভালোবাসলে শুরুতেই আহামরি পাগলের মতো ভালোবাসার কথা জানাবি না। এই ব্যাপারে প্রথমে তাকে খুব হালকা আর স্বাভাবিক ইঙ্গিত দিবি, যেন সে স্রেফ বোঝে তুই তাকে পছন্দ করিস, কিন্তু তুই যে তাকে পাওয়ার জন্য মরে যাচ্ছিস এটা ভুলেও কখনো বুঝতে দিবি না, তা না হলে পরবর্তীতে তোকে অনেক বেশি কষ্ট পেতে হবে। জিসান কপালে হাত দিয়ে বলল, বাপরে, এসব জটিল তত্ত্ব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে জিনিয়াস ভাইয়া। আমি ওর পিঠে একটা মৃদু চাপড় দিয়ে বললাম, মাথার উপর দিয়ে গেলে যাক, তবে এখন তুই ভাগ। জিসান আমার চোখের সামনে থেকেই হন হন করে চলে গেল। আমি দুই পকেটে হাত গুজে ধীর পায়ে বাড়ির দিকে আসছি। ঠিক তখনই চাকার একটা কর্কশ শব্দ তুলে কালো রঙের একটা গাড়ি আমার ঠিক সামনে এসে ব্রেক কষল। গাড়ি থেকে 4 জন সুঠাম দেহের লোক নেমে সোজা আমার সামনে এসে দাঁড়ালো। তাদের পরনে ছিল একদম ফর্মাল পোশাক। তারা অত্যন্ত সমীহের সাথে আমাকে একটা জোরদার স্যালুট ঠুকল এবং আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে অফিসার অত্যন্ত গম্ভীর গলায় বললেন, স্যার, সিআইডি অফিসার মাহফুজ বলছি। আমি তো দেখে পুরো অবাক। সাত সকালে আমার মতো একটা সাধারণ ছেলের কাছে সিআইডি অফিসাররা কেন আসবে? আমি কিছুটা আমতা করে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনাদের কোনো ভুল হচ্ছে না তো? সিআইডি অফিসাররা আমার কাছে কেন? অফিসার মাহফুজ বিনীতভাবে উত্তর দিলেন, স্যার, আমরা গোপন সূত্রে জানি আপনি এখন এখানেই আছেন। মূলত আপনার সাথেই দেখা করতে আসছিলাম, কিন্তু যাচ্ছিলাম যেদিক দিয়ে পথেই আপনাকে পেয়ে গেলাম। আমি চারপাশে একটু আর চোখে তাকিয়ে নিচু স্বরে বললাম, ও আচ্ছা বুঝলাম, তবে একটা কথা মনে রাখবেন, নেক্সট টাইম যেন আপনাদের বা আপনাদের কোনো গাড়ি এই এলাকায় না দেখি। প্লিজ আপনারা এখনই এখান থেকে চলে যান। অফিসার মাহফুজ মাথা নিচু করে বললেন, আচ্ছা স্যার, যেমনটা আপনার আদেশ। এই বলেই তারা আবার গাড়িতে উঠে বসল এবং গাড়িটা চোখের পলকে চলে গেল। গাড়িটা চলে যাওয়ার পর আমার মেজাজটা এক লম্হায় পুরো বিগড়ে গেল। কি এক ঝামেলাতে যে পড়লাম! কেন যে সেদিন হুট করে অরিনের ওই ব্যাপারটাতে পুলিশ ডাকতে গেলাম? নিশ্চয়ই সেই কারণেই এখন নতুন কোনো ঝামেলার সৃষ্টি হয়েছে। আজকে একবার কষ্ট করে হলেও থানাতে যেতেই হবে। এখানে আর বেশি দিন থাকা যাবে না, যত দ্রুত সম্ভব কেটে পড়তে হবে। নিজের মনে বিড়বিড় করতে করতে বাড়ির উঠোনে পা রাখলাম, কিন্তু বাড়ির ভেতর ঢোকার সাথে সাথেই এক গম্ভীর কণ্ঠস্বর আমাকে থমকে দিল। আব্বু দরজার কাছে দাঁড়িয়ে কঠিন গলায় বললেন, নিলয়, তুমি কি নিজের জীবনে আর কিচ্ছু করবে না? এভাবে ভবঘুরের মতো
আর কতদিন দিন কাটবে তোমার? ঢাকায় থাকছো, চাকরি বাকরি জুটাবা কবে? বাবার এমন আচমকা কথায় আমার পুরো শরীরটা জমে গেল। আমি বাড়ির ভেতরে মাত্র পা দিয়েছি আর বাবা দরজার কাছেই দাঁড়িয়েছিলেন যেন। আমাকে দেখেই তিনি এই তিরস্কার ভরা কথাটা ছুড়ে দিলেন। আমি মুখ নিচু করে একদম চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ছোটবেলা থেকে ওনার সব ইচ্ছে আর হুকুম মুখ বুজে মেনে চলেছি। আমি কোনো মতে জড়তা কাটিয়ে বললাম, জি আব্বু, অবশ্যই কিছু একটা করব। আব্বু রাগান্বিত স্বরে বললেন, কবে করবে শুনি? ইঞ্জিনিয়ারিং পাশ করে যদি এভাবে অলসের মতো ঘরে বসে দিন পার করো, তবে এরপরে যখন সংসার হবে তখন কি করবে? স্ত্রীকে খাওয়াবে কি? আমি এবার আর কোনো উত্তর খুঁজে পেলাম না, স্রেফ নিচের দিকে তাকিয়ে রইলাম। আমাদের এই যৌথ পরিবারের সবাই সমাজের খুব বড় বড় আর নামী পর্যায়ে প্রতিষ্ঠিত আছে। কেউ বিশাল বড় ব্যবসায়ী, কেউ নামকরা ডক্টর, কেউ ব্যাংকের মালিক, আবার কেউ বা কোনো বড় মাল্টিন্যাশনাল কোম্পানির টপ অফিসার। এমনকি সিমরান আপুও ওকালতি পাশ করার পর বাড়ির সবাই মিলে ওনাকে একজন পাইলটের সাথে বিয়ে দিয়েছে। এই বাড়ির নিয়মগুলো আমার বাবা আর বড় আব্বু মিলে তৈরি করেছে। নিয়মটা হলো, প্রত্যেক ছেলে মেয়েকে পড়াশোনা এবং কেরিয়ারে মাস্ট বি অনেক বড় লেভেলে যেতেই হবে। এই নিয়মের জাতাকলে পড়েই জিসানের ক্লাসের রোল সব সময় এক থাকে। প্রথম টার্মিনাল পরীক্ষায় ও কোনো একটা সাবজেক্টে 90-এর নিচে নম্বর পেয়েছিল বলে সেজো আব্বু ওকে উঠোনে খুঁটির সাথে বেঁধে নির্মমভাবে পিটিয়েছিল। মা ফোন করে জানাতো এসব। এই বাড়ির অঘোষিত আইন হলো, প্রতিটা সাবজেক্টে কমপক্ষে 90 মার্কস তুলতেই হবে। জিসানকে যখন অমানুষিক মার মারা হচ্ছিল, তখন বাড়ির কেউ একটা টু শব্দ পর্যন্ত করেনি, বরং বাড়ির বড় বড় মহিলারাও সেজো আব্বুকে মারার জন্য আরও বেশি উৎসাহ দিচ্ছিলেন। এই বাড়ির বাহ্যিক সবকিছুই ভালো হলেও নিজের সন্তানদের প্রতি এমন কড়া এবং অমানবিক নিয়ম আমি কিছুতেই সহ্য করতে পারি না। আমি তখন পড়াশোনার জন্য ঢাকাতে থাকায় জিসানকে ওভাবে মার খাওয়ার হাত থেকে বাঁচাতে পারিনি। এমনকি আমার ছোট বোন নাজিয়ার রোল একবার ভুলের কারণে 2 হয়েছিল বলে আম্মু ওকে পুরো এক রাত না খাইয়ে ঘরের ভেতর দরজা আটকে বন্দি করে রেখেছিল। এরপর থেকে ওর ওপর এক দীর্ঘমেয়াদী শাস্তি চলতে থাকে। নিয়ম করা হয়, যতদিন না সে আবার এক রোল ফেরত নিতে পারছে, ততদিন দুপুরে তাকে একবেলা না খেয়ে থাকতে হবে। আব্বু আমাকে চুপ থাকতে দেখে আরও রেগে গিয়ে বলতেন, কি হলো, কথা বলছো না কেন? দিন দিন যে কতটা বেয়াদব হয়ে যাচ্ছ, সেটা কি তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ না? আমি এবার কিছুটা ক্ষোভ নিয়ে বললাম, আমি আবার কি করলাম আব্বু? আব্বু চেঁচিয়ে উঠলেন, এই তো, এখন আবার মুখে মুখে তর্ক করছো। আস্ত একটা বেয়াদব ছেলে তুমি। বেকার বসে না থেকে জীবনে কিছু করার চেষ্টা করো। তোমার ছোট বোনটা দিন দিন বড় হচ্ছে, ও কি শিখবে তোমার থেকে? আর একটা কথা মনে রেখো, ছোটোখাটো কোনো চাকরি বা ব্যবসা করলে এই বাড়ির কেউ তোমাকে কোনোদিন মেনে নেবে না। যাও এখন সামনে থেকে। সকালে খাবার খেয়েছো? আমি ম্লান মুখে বললাম, না, খাইনি। তা খাবে কেন? বেয়াদব আর অলসেরা তো এমনই হয়। বাবার এই অপমানজনক কথাগুলো শুনে আমার বুকটা চিরবির করে উঠল। আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে হনহন করে হেঁটে নিজের রুমে চলে আসলাম। মেজাজটা তখন এতটাই খারাপ যে কপালের রগ কাঁপছে। এই বাড়ির নিয়মই এমন, পুরুষরা যখন কাউকে কথা শোনায় তখন অন্য কেউ মাঝখানে এসে কোনো কথা বলে না, বরং তাকেই পরোক্ষভাবে সাপোর্ট করে। আমাকে ইঞ্জিনিয়ারিং পড়ার নাম করে ঢাকাতে পাঠানো হয়েছিল ঠিকই, কিন্তু আমি কোনোদিন ইঞ্জিনিয়ারিং পড়িনি। আমার ওসব ভালোই লাগেনি। আমি সবসময় নিজের ইচ্ছে মতো চলেছি, নিজের জগৎ গড়েছি। আম্মু হঠাৎ রুমে এসে দরজার কোণে দাঁড়িয়ে নরম গলায় বলল, আব্বুর কথায় খুব বেশি রাগ লাগছে তাই না রে? এমনিতে বাবার কথায় মেজাজটা তুঙ্গে চড়েছিল, তার উপর আবার আম্মু এসে সেই ক্ষতে নুনের ছিটে দিয়ে জানতে চাচ্ছে আমার রাগ লাগছে কিনা। আমি রাগী স্বরে বললাম, না, রাগ লাগবে কেন? আমার তো এখন খুশিতে নাচতে ইচ্ছে করছে। তুমি এক কাজ করো, রিয়াদকে গিয়ে বলো ওই বড় সাউন্ড বক্সে মিউজিক চালাতে। আমি মনের সুখে নাচি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। আম্মু মুখটা গম্ভীর করে বলল, নিলয়, তুই কিন্তু দিন দিন আসলেই অনেক বেশি বেয়াদব হয়ে যাচ্ছিস। আমি বিরক্ত হয়ে বললাম, আম্মু তুমি প্লিজ এখন যাও তো আমার সামনে থেকে। আমি কি এখনও ছোট বাচ্চা আছি যে সারাক্ষণ তোমরাই আমাকে শাসন করবে? আম্মু যাওয়ার আগে একটু শান্ত হয়ে বলল, আচ্ছা বাদ দেও সব, রুমটা একবার ভালো করে দেখ আর তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে আয়। আম্মু এই কথা বলে রুম থেকে চলে গেল, কিন্তু যাওয়ার আগে ও আমাকে রুমটা ভালো করে দেখতে বলল কেন? আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের রুমের চারপাশটায় খুব ভালো করে চোখ বোলালাম, আর চোখ বোলাতেই আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। জীবনে প্রথমবার আমার নিজের রুমটা এত অবিশ্বাস্য রকমের গোছালো আর পরিপাটি দেখছি। এই বাড়ির বাকি নিয়মের পাশাপাশি আরেকটা অকাট্য নিয়ম হলো, নিজের সবকিছু নিজের হাতেই গুছিয়ে নিতে হবে। মোট কথা, তোমার তৃষ্ণার এক গ্লাস পানিও কেউ তোমাকে এনে দেবে না, নিজেকেই উঠে এনে খেতে হবে। তবে আমার এই এলোমেলো রুমটা মা মাঝে মাঝে দয়া করে গুছিয়ে দিত, কিন্তু আজকের এই গোছানোর ধরনটা একদমই আলাদা। মায়ের হাতের কাজ এমন হয় না। হঠাৎ করে আমার মাথায় মাইশার কথা মনে পড়ল। হ্যাঁ,
মনে আছে, সকালেও বলেছিল আমার রুমটা গুছিয়ে দেবে। রুমের কোনো একটা কোণাতেও বিন্দুমাত্র ধুলোর নামগন্ধ নেই। বিছানার চাদরটা বেশ চমৎকারভাবে টান টান করে বিছানো দেওয়া হয়েছে, একদম নতুন একটা বেডশিট পাতা। আলমারিটা খুলে দেখলাম আমার শার্টগুলো সব সুন্দর করে ইস্ত্রি করে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। আমি মনে মনে ভাবলাম, মাইশার হঠাৎ কি এমন হলো? ওকে যদি কখনো বলতাম যে আমার চুলগুলো একটু আস্তে করে টেনে দে বা চিরুনি দিয়ে সাইজ করে দে, ও সাথে সাথে সুযোগ বুঝে এটা দিতে হবে ওটা দিতে হবে বলে হাজারটা বায়না ধরত। আর আজকে হঠাৎ কোনো প্রকার স্বার্থ বা কিছু না চেয়েই আমার এই গোডাউন মার্কা জঘন্য রুমটা একদম গুছিয়ে দিয়ে চলে গেল। কাহিনীটা আসলে কি ওর? নিশ্চিত মাইশার কিছু হয়েছে, না হলে সে কখনো এমন করবে না। আমি আবারও ওয়াশরুমে গেলাম। চোখে মুখে পানির ঝাপটা দিয়ে নিজেকে কিছুটা শান্ত করলাম। আয়নায় নিজের চেহারাটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বের হয়ে নিচে নেমে আসলাম। ডাইনিং রুমের খাবার টেবিলের দিকে তাকিয়ে দেখি এলাহি কাণ্ড। সেখানে ভাইয়া, নেহা, নিদিতা, শাওন, আরাফ, মামন আর অরিন দল বেঁধে বসে গেছে। মাইশা আর নাদিয়া ভাবি ব্যস্ত পায়ে এদিক ওদিক ঘুরে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। সকালে নাস্তায় টেবিলে চালের গুঁড়ার রুটি আর গরুর মাংসের ঝোল ঝোল তরকারি সাজানো। টেবিলের দিকে এগোতেই আমার চোখটা একদম অকারণেই নেহার দিকে চলে গেল। ওর মুখটা কেমন যেন শুকনো মলিন দেখাচ্ছে। চোখে মুখের ভাবে যেন একটা চাপা অভিমান আর রাগ স্পষ্ট জমে আছে। ওর ওই থমথমে মুখের দিকে তাকিয়ে আমার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। মনের অজান্তেই আমার স্মৃতিগুলো পেছনের দিনগুলোতে ফিরে গেল। মনে পড়ে গেল সেই এক বৃষ্টির দিনের কথা। নেহা সেদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার হাত দুটো শক্ত করে ধরে বলেছিল, নিলয়, তুমি প্লিজ আমাকে ছুঁয়ে একটা প্রমিস করো, তুমি আমাকে কোনোদিন কোনো অবস্থাতেই ছেড়ে চলে যাবে না। আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই, কোনো বড় চাহিদা নেই, আমার শুধু তুমি হলেই চলবে। তুমি যদি কোনোদিন বলো আমাকে না খেয়ে থাকতে হবে, আমি নির্দ্বিধায় না খেয়ে পার করে দেব। কিন্তু তুমি যদি কখনো বলো তোমাকে ছাড়া একা থাকতে, তবে আমি বেঁচে থাকলেও মরে যাব। আমি যে বড্ড বেশি ভালোবাসি তোমাকে। আর একটা কথা জেনে রেখো নিলয়, আমার মতো করে তোমাকে আর কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। অতীতের সেই কথাগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবতেই আমার খুব হাসি পাচ্ছে। সত্যি, এখন ভাবলে বড্ড হাসি পায়। সেই দিনগুলোতে আমি যদি কখনো সামান্য রাগ করে বলতাম, যাও, আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না, নেহা তখন অভিমানে বলতো, তুমি কথা না বললে আমি কিচ্ছু খাবো না, তুমি নিজে এসে মুখে তুলে না দেওয়া অবধি আমি না খেয়েই থাকব, দরকার হলে নিজেকে শেষ করে দেব, তাও তোমার নীরবতা সহ্য করব না। পুরনো এই স্মৃতিগুলো এখন আমার কাছে হাসির খড়াক ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আসলে মানুষ গভীর ভালোবাসার পর যখন প্রিয় মানুষটা জীবন থেকে চলে যায়, তখন কেন যে একা থাকতে পারে না, তার আসল কারণটা আমি এখন বুঝতে পারি। মানুষ আসলে ঠিকই থাকতে পারে, তবে বুকের ভেতর বিশাল কষ্টের বোঝা নিয়ে মরে বেঁচে থাকে। আর সেই কষ্টটা কিন্তু স্রেফ তাকে হারানোর জন্য হয় না। মানুষ মূলত কষ্ট পায় তার সাথে কাটানো স্মৃতি, ফেলে আসা সুন্দর সময় আর প্রতিটা মুহূর্ত বারবার মনে করে। ছেড়ে যাওয়া সেই মানুষটার মুখে বলা প্রতিটা ছোট ছোট কথা যখন অসময় কারণে অকারণে মাঝরাতে বুকের ভেতর এসে কড়া নাড়ে, তখন ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে। মানুষ নিজের জীবনে হয়তো বহুবার প্রেমে পড়ে, নতুন ভালো লাগার মোহময় স্রোতে ভেসে যায় বারবার, কিন্তু মানুষ আসলে সত্যিকারের কষ্ট পায় মাত্র একবার। কারো কাছ থেকে যদি একবারের জন্যও হলেও কষ্ট বা অবহেলা পাওয়া যায়, তবে সেই কষ্টের ক্ষতগুলো পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত মানুষ আর কোনোদিন স্বাভাবিকভাবে বাঁচতে পারে না। মানুষ আসলে নিজের অজান্তেই দুইবার মরে। প্রথমবার যখন দেহ থেকে প্রাণপাঠিটা চিরতরে ত্যাগ করে, আর দ্বিতীয়বার তখন যখন জীবন্ত বেঁচে থেকেও নিজের সবচেয়ে প্রিয় মানুষটার কাছ থেকে অবহেলা আর কষ্ট পায়। এমন সময় নাদিয়া ভাবি হুট করে ডেকে বললেন, কিরে নীল, তুমি ওখানে ওভাবে একলা দাঁড়িয়ে আছো কেন? টেবিলে আসো। ভাবির এই কথায় আমার চিন্তার সুতোটা ছিঁড়ে গেল এবং আমি বাস্তবে ফিরে আসলাম। আমি হেসে টেবিলের পাশে গিয়ে দাঁড়ালাম। ঠিক সেই মুহূর্তে মাইশা বাটিতে করে নেহার দিকে মাংসের তরকারি নিয়ে এগিয়ে আসছিল, আর আমিও নাস্তা নেওয়ার জন্য টেবিলের দিকে এক পা এগোলাম। ব্যাস, হুট করেই অসাবধানতাবশত তরকারির বাটিটা এসে আমার গায়ের গেঞ্জিতে লেগে গেল। আমি মেজাজটা গরম করে মাইশার দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাব, তার আগেই ও চেঁচিয়ে উঠে বলল, একেবারে কানা হলে যা হয় আর কি, চোখ দুটো কি কপালে উঠেছে? একটু দেখে শুনে চলতে পারিস না? আমি রাগী গলায় বললাম, তুই নিজে বুঝি খুব দেখে চলিস, ফাজিল মেয়ে কোথাকার, দোষ করলি নিজে আর বকশিস আমাকে? মাইশা বলল, আমি অন্তত তোর মতো চোখের সামনে 4 ইঞ্চি মোটা চশমা পরে ঘুরি না। আমি উপহাস করে বললাম, ওরে আমার তীক্ষ্ণ চোখওয়ালি গুণবতী মেয়ে, নিজের বেলা তো কিছু দেখো না। মাইশা রেগে গিয়ে বলল, নিলয়ন না, বেশি কথা না বলে আমার সামনে থেকে সরে দাঁড়াতো।
আমি ওকে খেপানোর জন্য বললাম, নিজে একটা আস্ত মোটা হাতির মতো মাঝ রাস্তায় দাঁড়িয়ে পুরো পথ আটকে রাখছিস, আবার আমাকে সরতে বলিস। মাইশা এবার তেলে বেগুনে জ্বলে উঠে বলল, কি বললি তুই? আমি মোটা হাতি? তুই যে আস্ত একটা গন্ডার সেই খবর রাখিস তুই? আমি বললাম, শর্ত এবার সামনে থেকে, পথ ছাড়। মাইশা না নড়ে বলল, তুই আমার সামনে নিজে থেকে আসতে গেলি কেন শুনি? আমি মুখ ঘুরিয়ে বললাম, শোন মশা, সকালে তোর মতো একটা তুচ্ছ মশার সাথে ফালতু বকবক করতে আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মাইশা ভেঙচি কেটে বলল, ওরে আমার নবাব নিলইন না, তেলাপোকার প্রজা একটা। আমি যদি মশা হই তবে তুই হলি তেলাপোকা। আমি হাত উঁচিয়ে বললাম, বেশি বাড়াবাড়ি করিস না, কানের নিচে দুটো থাপ্পড় দিলে এক নিমেষে সব ঠিক হয়ে যাবি। মাইশা বলল, আহারে মারার লোক এসেছেন, আমার হাতের মার তুই মনে হয় অনেক দিন খাস না, তাই না? আমি বিরক্ত হয়ে বললাম, যা দূর হয় এখান থেকে। মাইশা জবাব দিল, তুই ভাগ এখান থেকে। আমি বললাম, হুট। মাইশা বলল, হাট। আমি বললাম, বের হ। মাইশা বলল, দূর হ। আমি বললাম, সামনে থেকে যা এবার। মাইশা বলল, তুই আমার পেছনে এসে দাঁড়া। আমি দাঁত কিড়মিড় করে বললাম, মশা কোথাকার। মাইশা ভেঙচি কেটে বলল, নিলইন না একটা। নাদিয়া ভাবি আমাদের ঝগড়া দেখে মাথায় হাত দিয়ে বললেন, ও আল্লাহ, তোমরা দুজনে এখন অন্তত একটু চুপ করবে? নীল, তুই আর ঝগড়া না বাড়িয়ে এদিকে আয়, দেখ এই যে নেহার পাশের চেয়ারটা খালি আছে, তুই ওখানে গিয়ে চুপচাপ বসে পড়। নাদিয়া ভাবির কথা শুনে আমি এক মুহূর্তের জন্য থমকে গিয়ে আশেপাশের পুরো টেবিলটা একবার চোখ বোলালাম। দেখলাম আসলেই আর কোনো একটা আসনও খালি নেই, সবগুলোতে সবাই বসে পড়েছে, কেবল নেহার পাশের চেয়ারটাই খালি, আর সেই চেয়ারটার ঠিক অন্য পাশে অরিন বসে আছে। ভাবি নিজেই চেয়ারটা টেনে ঠিকঠাক করে আমাকে সেখানে গিয়ে বসার জন্য বারবার তাগাদা দিচ্ছে। মনে মনে ভাবলাম, হায়রে আমার এক্স, তোমার থেকে আমি যত বেশি দূরে চলে যেতে চাই, এই অদ্ভুত নিয়তি যেন তোমাকে ঠিক তত বেশি আমার কাছাকাছি টেনে আনে। এক্স যখন ভাইয়ের শালি হয়, তখন জীবনে এর চেয়ে বড় বিড়ম্বনা আর কি হতে পারে? এক্স যখন ভাইয়ের শালি, ক্ষতি কি? লাইন মারো আর না হয় মারো গুলি। রাজ ভাইয়া আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, কিরে নিলয়, ওভাবে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা ওখানে গিয়ে বস, পরে ঘরের রুমে গিয়ে কাপড়টা ঠিকঠাক করে নিস। ভাইয়ার কথা শুনে আমি আর এক সেকেন্ডও দাঁড়ালাম না। মনের ভেতর ইতস্তত ভাব আর অস্বস্তি নিয়ে ধীর পায়ে গিয়ে নেহার ঠিক পাশের চেয়ারটায় বসলাম। আমি বসতেই নেহা আর চোখে একবার আমার দিকে তাকালো, আর আমি চেয়ারে বসতে না বসতেই হঠাৎ করেই টেবিলের নিচে কারো একটা পায়ের স্পর্শ অনুভব করলাম। ছোঁয়াটা লাগার সাথে সাথেই আমি পুরো চমকে উঠলাম। আমি আলতো করে টেবিলের উপর বিছানো কাপড়ের কোণটা একটু সরিয়ে নিচের দিকে তাকিয়ে যা দেখলাম, তাতে আমার চোখ চড়ক গাছ হয়ে গেল। দেখলাম নেহা ওর বাঁ পায়ের উপর ডান পা তুলে দিয়ে নিখুঁতভাবে সেই ডান পায়ের পাতা দিয়ে আমার পায়ে বারবার খোঁচা মারছে। তারপর আজ এ পর্যন্তই। আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকুন। কেমন লাগলো আজকের পর্বটি? গল্পটি ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর আপনার লেখা কোনো গল্প যদি এই চ্যানেলে প্রকাশ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।